সোমাইয়া যখন সেই প্রেতাত্মা তালপত্রকে সেই গ্রামের শেষে গিয়ে ছেড়ে আসে, তখন সেই ভক্ষিকা পিশাচিনের কবর থেকে কাটা দুটো হাত বেরিয়ে সেই তালপত্রকে আবার নিয়ে সোমাইয়ার ঘরে গিয়ে ছেড়ে দেয়। সোমাইয়া যেই ঘরে আসে, তালপত্র উড়ে এসে তার হাতে পড়ে যায়। সোমাইয়া এইসব দেখে খুবই ভয় পেয়ে যায় এবং খুব আশ্চর্য হয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগে, আরে এসব কি সব হচ্ছে আমার সাথে? এই তো এক্ষুনি তালপত্রকে গিয়ে ছেড়ে এসেছিলাম গ্রামের শেষে, আবার সে এসে গেল। কে নিয়ে এসেছে এই তালপত্রকে এই গ্রামে? খুবই ভয়াবহ ঘটনা ঘটছে। আমার ঘরের বাইরের দেয়ালে রক্তের চিহ্ন, তারপরে গ্রামের মাঝখানে বড় বড় পায়ের ছাপ, এসব কিছুই বুঝতে পারছি না। সেই তালপত্র তো আমার পেছনই ছাড়ছে না। এখন এমন কিছু একটা করতে হবে যাতে এই তালপত্র আমাকে একেবারেই ছেড়ে দেয়। আমি বরং এক কাজ করি, এই গ্রামের শেষের দিকে আবার যাই আর মাটি খুঁড়ে এই তালপত্রকে মাটির মধ্যে পুঁতে তারপরে তাকে পাথর দিয়ে ঢাকা দিয়ে দিই। একবার মাটির ভেতরে ভালো করে পুঁতে গেলে এই তালপত্র আর আমার কাছে ফেরত আসতে পারবে না। মনে মনে সোমাইয়া এরকমই কিছু উপায় ভাবে সেই তালপত্র থেকে পেছন ছাড়ানোর জন্য। এই ভেবে সে আবার গ্রামের শেষের দিকে রওনা হলো। সেখানে গিয়ে সে সেই তালপত্রকে মাটিতে পুঁতে সেটাকে মাটি দিয়ে ঢাকা দিয়ে তারপরে একটা বড় পাথর তার উপরে চাপিয়ে দিল। তারপর সোমাইয়া ভাবতে লাগলো, যাক বাঁচা গেছে। এবার এই তালপত্রকে আমি এমন ভাবে পুঁতেছি আর এমন ভাবে পাথরটা তার উপর রেখেছি যে আর কারোর সাধ্য নেই যে তালপত্রকে আবার আমার কাছে আনতে পারে। মনে হয় না আর ফেরত আসবে। এবার আমি নিশ্চিত। এই মতো ভেবে সোমাইয়া আবার বাড়ির দিকে রওনা হলো। যেই না সে বাড়িতে পৌঁছলো, তখনই প্রেতাত্মার দুটো কাটা আঙুল এসে সেই পাথরটাকে সরিয়ে সেই মাটিটাকে আবার খুঁড়ে সেই তালপত্রকে বার করলো এবং আবার সোমাইয়ার ঘরে পৌঁছে দিল। সোমাইয়া কথা মতন ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছে। যেই না সোমাইয়া ঘরে পৌঁছলো, সেই তালপত্র এসে গেল আবার সোমাইয়ার হাতে। সোমাইয়া তো হতবাক। সে ভাবতে লাগলো, আরে এসব কি হচ্ছে? এই তালপত্র তো কিছুতেই আমার পেছন ছাড়ছে না। আমি তো ভয়ঙ্কর মুশকিলে পড়ে গেছি। এখন আমি কি করি? না তো আমি ঘরে থাকতে পারছি, না আমি কাউকে বলতে পারছি। আমি একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছি। এখন কি করি কিছুই বুঝতে পারছি না তো। সোমাইয়া ভয়তে কাঁদতে লাগলো। সে বুঝে গেছিল সে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছে। ঠিক সেই সময় সোমাইয়ার কাছে হঠাৎ একটা আওয়াজ আসতে লাগলো। সেই আওয়াজটা সোমাইয়াকে বলতে লাগলো, হা 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 হা, কিচ্ছু করব না আমি তোকে, কিচ্ছু করব না। তুমি যদি আমার কথা শুনে চলো, আমি তোমাকে কিচ্ছু করব না। তোমাকে একটা কাজ করতে হবে, বলছি শোনো, সেটাই তুমি করো। এই যে তালপত্র গ্রন্থটি আছে, এটাকে ভালো করে একটা একটা অক্ষর হয়ে পড়ো। যা আমি বলছি তাই করো। না করলে তুমি এবং সমস্ত গ্রামবাসীরা নিজেদের প্রাণ হারাবে। যদি তুমি আমার কথাটা শোনো, তাহলে আমি তোমাকে প্রাণ দান করব। কিচ্ছু করব না, তুমি নিরাপদ থাকতে পারবে। হা 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 হা। এইসব কথা শুনে সোমাইয়া খুবই ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কে কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন, শুধু আওয়াজটাই শুনতে পাচ্ছি। তুমি কি ভাবছো? এইসব বলে তুমি আমাকে ভয় দেখাতে পারবে? একদমই দেখাতে পারবে না।
আমি এই সব তোমার কথা একদমই মানব না। তুমি কে কে বলো বলছি, লুকিয়ে থাকবে না, বেরিয়ে আসো, আমার সামনে আসো বলছি। সোমাইয়ার এত জোরে জোরে আওয়াজ শুনে একটি গ্রামবাসী সোমাইয়ার ঘরের বাইরে এসে তাকে ডাকতে লাগলো, সোমাইয়া, আরে ও সোমাইয়া, কি খবর তোমার? দুদিন ধরে তোমার কোনো দেখাই নেই, কোথাও তোমার খবর পাচ্ছি না, তোমাকে দেখতেও পাচ্ছি না, বড় আজব ব্যাপার, কি করছো দুদিন ধরে? গ্রামবাসীর আওয়াজ শুনে সোমাইয়া ঘাবড়ে বাইরে বেরিয়ে এলো আর বলতে লাগলো, আরে আরে কাকা, তুমি তুমি দেখা করতে এসেছো? আরে কাকা, কিছুই হয়নি, আসলে আমার ব্যবসার কাজে আমি একটু গ্রামের বাইরে গেছিলাম দুদিনের জন্য, ওই জন্যই এখানে ছিলাম না, তাই হয়তো তুমি আমায় দেখতে পাওনি। সোমাইয়াকে একটু ভয়ভীত দেখে সে গ্রামবাসী জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো, সবকিছু ভালো আছে তো? তোমাকে যেন একটু ঠিক লাগছে না, মনে হচ্ছে কিছুটা ঝামেলা আছে, তুমি যেন কোনো একটা বিপদে পড়েছো মনে হচ্ছে, কেন জানি না আমার মনে হচ্ছে কিছু ঠিক নেই। গ্রামবাসী ঠিক এইভাবেই জিজ্ঞেস করলো সোমাইয়াকে। সোমাইয়া তখন বলতে লাগলো, আরে না না কাকা, কিছু ব্যাপার না, আমিও একটু বাইরে গেছিলাম তো ব্যবসার কাজে, একটু ক্লান্ত হয়ে পড়েছি, ওই জন্য বোধহয় আপনার এরকম মনে হচ্ছে। যাক, বিকেলে আমি আপনার বাড়িতে যাব, আর সেখানে গিয়ে আপনার সঙ্গে অনেক গল্প করব, কেমন? সোমাইয়ার কথা শুনে সেই গ্রামবাসী চলে গেল। অন্যদিকে রাঙ্গাইয়া আর দিমাইয়া দাদা ঠাকুরের সাথে দেখা করার নির্ণয় নিল। তারা দাদা ঠাকুরের সাথে দেখা করার জন্য বেরোলো। তারা ভাবছিল যে দাদা ঠাকুরের সাথে কোনো মতেও দেখা করতে হবে, তাকে এই গ্রাম থেকে বার করতেই হবে কোনো মতেও। এই গ্রামে যেসব ঘটনা ঘটছে সেগুলো খুবই ভয়াবহ, কিছু হোক এই গ্রাম থেকে দাদা ঠাকুরকে বার করতেই হবে, বিপদ থেকে তার প্রাণ বাঁচাতেই হবে। এই সব ভেবে আর কথা বলা বলি করতে করতে সেই দুই বন্ধু দাদা ঠাকুরের বাড়ির দিকে এগিয়ে চলেছিল। এই জায়গাটা খুবই ভয়াবহ ছিল, কিন্তু রাঙ্গাইয়া আর দিমাইয়া সেই সব কিছুই জানতো না। সেইখানে গিয়ে রাঙ্গাইয়া আর দিমাইয়া খুবই ভয় পেয়ে গেল। তারা দাদা ঠাকুরের বাড়ির দরজা খটখটাতেই বাড়ির সামনের কুয়ো থেকে একটা ভয়াবহ পিশাচিন এসে তাদের দুজনকে বেঁধে ফেললো আর বলতে লাগলো, তোরা কে, কেন এসেছিস এখানে? দাদা ঠাকুর এখন এখানে নেই, তোদের কি মতলব? কিসের জন্য দাদা ঠাকুরের সাথে দেখা করতে এসেছিস? বল বল বলছি, নয়তো মেরে দেব। রাঙ্গাইয়া আর দিমাইয়া খুবই ভয় পেয়ে গেছিল এত ভয়াবহ পিশাচিনকে দেখে। তখন রাঙ্গাইয়া ভয়ে ভয়ে বলতে লাগলো, আরে দেখো, ভয়ঙ্কর এক পিশাচিন আমাদেরকে বেঁধে ফেলেছে, দেখো। আরে আমরা কেউ না ভাইয়া, আমরা কিছু করতে আসিনি, আমরা তো দাদা ঠাকুরের নাতি, তার সাথে আমরা দেখা করতে এসেছি, আমরা তার আত্মীয়, তার সাথে দেখা করতে চাই, আমাদেরকে মেরো না, পাশের গ্রাম থেকে আমরা তার সাথে দেখা করতে এসেছি, আমরা কারোর কোনো ক্ষতি করিনি, শুধু দাদা ঠাকুরের সাথে দেখা করেই আমরা এখান থেকে চলে যাব ভাইয়া। পিশাচিন এই সব কথা শুনে বলল, ও তোরা দাদা ঠাকুরের আত্মীয়? আমি বিশ্বাস করি না, দাদা ঠাকুরকে আসতে দে, ততক্ষণ তোরা আমার কাছেই বন্দি থাকবি। এর মধ্যে যদি আমি জানতে পারি যে তোরা দাদা ঠাকুরের আত্মীয় না আর তোদের কোনো অন্য মতলব আছে, তাহলে তোদের আর কোনো রক্ষা নেই, তাহলে আমি তোদের দুজনকেই খেয়ে ফেলবো। হা 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 হা। পিশাচিন এইভাবেই হেসে চলেছিল। অন্যদিকে গ্রামের লোকেরা সেই বড় বড় পায়ের ছাপ দেখে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, আরে এগুলো কিসের পায়ের ছাপ, এত বড় বড় পায়ের ছাপ, এ তো কোনোদিনও দেখিনি এই গ্রামে, এত বড় মানুষ হয় নাকি আবার? এই গ্রামে রোজ রোজ অনেক অদ্ভুত ঘটনা ঘটছে, আমরা খুবই ভয় পেয়ে যাচ্ছি, কি যে সব হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো ভক্ষিকা পিশাচিনের পায়ের ছাপ,
কিন্তু ভক্ষিকা পিশাচিন তো কালকেই এসে চলে গেছে, এটা তার পায়ের ছাপ কি করে হতে পারে? ইতিমধ্যে অন্য এক মহিলা বলল, আরে না না, এটা কোনো পিশাচিনেরই পায়ের ছাপ। গ্রামের মহিলারা এইভাবেই বলা বলি করছিল। তারা খুবই ভয়ভীত ছিল। তারা ভাবছিল এইসব কি হচ্ছে। তারা এর আগে কোনোদিনও এরকম বড় বড় পায়ের ছাপ দেখেছিল না। ঠিক সেই সময় একটা লোক সেই গ্রামের মধ্যে প্রবেশ করে এবং সেই বড় বড় পায়ের ছাপের ওপর সে চলে আসতে থাকে। যেই না সে নিজের পা সেই বড় পায়ের ছাপের ওপর ফেলে, তখনই তার শরীরটা টুকরো টুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর আস্তে আস্তে মাটিতে মিশে যায়। এসব দেখে গ্রামের লোকেরা খুবই ভয় পেয়ে যায় এবং তারা নিজের নিজের বাড়িতে ঢুকে বাড়ির দরজা বন্ধ করে দেয়। এই সব ঘটনা সোমাইয়া নিজের বাড়ির ভেতর থেকে দেখছিল। সে ভাবছিল, আরে এসব কি হচ্ছে, কি সব ভয়াবহ কাণ্ড ঘটছে এখানে। এটা পাক্কা কোনো পিশাচিনের পায়ের ছাপ। গ্রামের মধ্যে এত বড় বড় পায়ের ছাপ, আমার ঘরের ওপর রক্তের দাগ এবং এই যে মায়াবী তালপত্র আমার কাছে এসে পড়েছে, এটা খুবই ভয়াবহ। আমি কিছুতেই এর থেকে পেছন ছাড়াতে পারছি না। আমি ভুলবশত এই তালপত্রকে আমার সাথে নিয়ে এসেছিলাম, খুব ভুল হয়ে গেছে। কিন্তু গ্রামের লোকেরা যদি এই সব কথা জানতে পারে, তারা আমাকেই দায়ী মনে করবে আর তারা আমাকে তখন গাছের সাথে বেঁধে মেরে ফেলবে। কত কঠিনই হোক না কেন, আজ রাতে আমাকে এই তালপত্র থেকে পেছন ছাড়াতেই হবে এবং এই পিশাচিনের থেকেও মুক্তি পেতে হবে। ইতিমধ্যে দাদা ঠাকুর গ্রামের মধ্যে প্রবেশ করেন আর সেই বড় বড় পায়ের ছাপ দেখতে পান। আর তিনি ভাবতে লাগেন, এত বড় বড় পায়ের ছাপ, এটা পাক্কা পিশাচিনের পায়ের ছাপ। তার মানে পিশাচিন এই গ্রামে প্রবেশ করেছে আর তার সঙ্গে সেই মায়াবী প্রেতাত্মা তালপত্র এসেছে। আমাকে কিছু করে এই গ্রামবাসীদের প্রাণ বাঁচাতে হবে। এখন আমি কি করি, কি করে সবার প্রাণ বাঁচাই, আর কি বা এরপর করি? শিগগিরই আমাকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে হবে। তারপর রাত 10টা বাজলো। দাদা ঠাকুর সমস্ত গ্রামবাসীদের ডাকলেন আর বলতে লাগলেন, সমস্ত গ্রামবাসীরা বেরিয়ে এসো, শিগগির বেরিয়ে এসো। রক্ত পিশাচকে রক্ত অর্পণ করার সময় এসে গেছে। শিগগিরই গ্রামের মহিলারা নিজেদের সাথে একটা করে রক্তে ভরা কলসি নিয়ে এসো। চলো আমরা গিয়ে সেই পিশাচিনকে তার কবরে রক্ত অর্পণ করে আসি। শিগগিরই আসো আমার সাথে। এই সব কাজ আজ রাত 12টার মধ্যে যেন পূর্ণ হয়ে যায়। আমাদের কাছে আর বেশি সময় নেই, অনেকটা রাস্তাই আমাদেরকে পেরোতে হবে। যা বলছি তোমরা ঠিক তাই করো, শিগগিরই আমার কথার পালন করো। দাদা ঠাকুর ঠিক এইভাবেই গ্রামবাসীদেরকে ডেকে চলেছিলেন। এই সব কথা শুনে গ্রামের সমস্ত মহিলারা রক্তে ভরা কলসি নিয়ে বাইরে এসে গেল। কিন্তু তারা দাদা ঠাকুরকে বলল, দাদা ঠাকুর, এই সব তো ঠিক আছে, কিন্তু আপনি কি বড় বড় পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছেন না? এটা কার পায়ের ছাপ? কে এই গ্রামে প্রবেশ করেছে? আমাদের তো খুব ভয় করছে এসব দেখে। কিছু করুন দাদা ঠাকুর, কিছু করুন। আমাদের প্রাণ আপনারই হাতে, আমাদের প্রাণ বাঁচান। এই সব পিশাচিন আর প্রেতাত্মাদের থেকে আমাদেরকে বাঁচান দাদা ঠাকুর, আমাদেরকে বাঁচান। আপনি আমাদের এক ত্রাণকর্তা দাদা ঠাকুর, কিছু তো করুন। দাদা ঠাকুর উত্তর দিলেন, তোমরা চিন্তা করো না, এই সব কালপক্ষ পিশাচিন আর আকাশ পিশাচিনের কাজ। এখন আমাদের এদের সাথেই থাকতে হবে আর এদেরকে নিয়েই এই গ্রামে রক্ষা করতে হবে। যা বলছি সেটা তোমরা করো। শিগগিরই আমার সাথে চলো সেই গ্রামের শেষের দিকে, আর সেখানে গিয়ে কবরে সেই রক্ত অর্পণ করে আসো। চলো, শিগগিরই আমার সাথে চলো। যা বলছি তাই করো, তবেই তোমাদের প্রাণের রক্ষা হতে পারবে।
দাদা ঠাকুরের কথা মতন সমস্ত গ্রামের মহিলারা নিজের মাথায় রক্তে ভরা কলসি নিয়ে দাদা ঠাকুরের পেছন পেছন গ্রামের শেষের দিকে রওনা হলো। রাস্তাটা অনেকটাই দূর ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ দাদা ঠাকুর দেখলেন যে সেই পিশাচিনের কাটা দুটো আঙুল সেই রাস্তায় রক্ত দিয়ে কিছু একটা লিখেছে। দাদা ঠাকুর সেই লেখাটা দেখেই সমস্ত মহিলাদের থেমে যেতে বললেন। দাদা ঠাকুর সেই লেখাটা পড়ার চেষ্টা করলেন। তখন তিনি বুঝতে পারলেন যে সেই লেখাটাতে লেখা আছে যে এই গ্রামে সেই প্রেত আত্মা তালপত্র প্রবেশ করে গেছে। আমাকে জন্ম নিতে আর কেউ রোধ করতে পারবে না, না আমার জন্ম হবেই, আর প্রত্যেক দিন এই গ্রামের একটা করে লোক আমার বলি যাবে। দাদা ঠাকুর এই কথাগুলো পড়ে ফেলেছিলেন। তার মনে তখন অনেক রকম চিন্তা ঘুরতে লাগলো। কিন্তু এই সব কথা পড়ে তান্ত্রিক দাদা ঠাকুর কাউকে কিছু না বলে সমস্ত মহিলাদেরকে নিয়ে সেই বক্কিকা পিশাচিনের কবরের দিকে এগিয়ে চলল। সেখানে গিয়ে সে বক্কিকা পিশাচিনকে বলল, হে মা, প্রত্যেকবারের মতন এবারও শুধু জানোয়ারদের নয়, সঙ্গে সঙ্গে আমাদেরও রক্ত নিন। এই বলতে না বলতে সমস্ত মহিলারা তাদের হাত কেটে সেই রক্তে ভরা কলসির মধ্যে একটু একটু করে রক্ত ফেললো এবং সেই কলসি সেই কবরে অর্পণ করলো। তক্ষুনি কবরের মধ্যে থেকে একটা অলৌকিক জ্যোতি বেরোলো। এই সব করার পর সেই মহিলারা পেছনে না দেখে গ্রামের দিকে এগিয়ে চলল। তারপর তান্ত্রিক দাদা ঠাকুর সেই ভক্ষিকা পিশাচিনের কবরের সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, হে মা, তুমি যা বলেছ আমরা তাই করেছি। রোজকার মতন আজও তোমাকে রক্ত অর্পণ করেছি, আর তোমার কথা মতন সেই তালপত্র এই গ্রামে প্রবেশ করে গেছে। এখন তুমি আমাদের রক্ষা করতে পারবে। সেই তালপত্র যেন গ্রামের মুখিয়ার হাতে কোনো মতেই না পৌঁছতে পারে, তাহলে এই গ্রামের বিনাশ নিশ্চিত। এই সব দেখা তোমার দায়িত্ব মা, তোমার দায়িত্ব। আমাদের রক্ষে করো মা, আমাদের রক্ষে করো। দাদা ঠাকুর ঠিক এইভাবেই সেই কবরের সামনে অনুনয় বিনয় করে চলেছিলেন। এই বলে দাদা ঠাকুর সেখান থেকে আবার নিজের বাড়ির দিকে ফেরত চলে আসলেন। বাড়িতে ফিরে এসেই দাদা ঠাকুর দেখলেন যে দুটো লোককে রক্ষিকা পিশাচিন বন্দি বানিয়ে রেখেছে। এইসব দেখে দাদা ঠাকুর জিজ্ঞেস করতে লাগলেন, আরে রক্ষিকা পিশাচিন, তুই এই দুটো লোককে বন্দি বানিয়ে রেখেছিস কেন? এরা কে? কে তোমরা? এখানে কেন এসেছো? দাদু, আমরা তোমার নাতি। আমরা পাশের গ্রাম সীতাপুরম থেকে এসেছি। দুদিন ধরে তোমার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই দেখা হচ্ছে না। অমাবস্যার রাতে আমরা তোমাকে দেখেছিলাম, কিন্তু গ্রামের লোকেরা তখন আমাদেরকে তোমার সাথে দেখা করতে বারণ করে দিয়েছিল। দুদিন ধরে আমরা তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। আমাদেরকে এই রক্ষিকা পিশাচিন বন্দি বানিয়ে রেখেছে। এর থেকে আমাদের রক্ষা করো দাদা ঠাকুর, আমাদের রক্ষা করো। আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন রক্ষিকা পিশাচিন বলল, প্রণাম দাদা ঠাকুর, প্রণাম। আপনি যখন ছিলেন না তখন এই দুটো লোক আপনার সাথে দেখা করতে এসেছিল, আপনার ঘরে ঢোকার চেষ্টা করছিল। আমি ওদের দুজনকে বন্দি বানিয়ে রেখেছি। আপনি যদি বলেন তবে এদেরকে খুলবো, নয়তো খেয়ে ফেলবো। এই সব শুনে তান্ত্রিক দাদা ঠাকুর বলে উঠলেন, আরে রক্ষিকা পিশাচিন, এদেরকে ছেড়ে দাও। এরা সত্যিই আমার আত্মীয়, আমার জন্য অনেক দূর থেকে এসছে, আমার সাথে দেখা করতে এসছে। এদেরকে ছেড়ে দাও। এরা কারুর কোনো ক্ষতি করেনি, এরা আমারও কোনো ক্ষতি করবে না। আর তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফেরত চলে যাও। দাদা ঠাকুরের কথা মতো সেই পিশাচিন রঙ্গাইয়া আর দিমাইয়াকে ছেড়ে আবার নিজের জায়গায় ফেরত চলে গেল। তখন রঙ্গাইয়া আর দিমাইয়া দাদা ঠাকুরকে বলল, দাদা ঠাকুর, এসব কি দেখছি? এই গ্রামে কি সব অদ্ভুত ঘটনা ঘটছে, আর তুমি এই সব কি আজব আজব মন্ত্র পড়ছো, তন্ত্র সাধনা করছো? এসব তো কিছুই বুঝতে পারছি না।
আমরা তোমার সাথে ভক্ষিকা পিশাচিনে কে হাঁটতে দেখেছি। এই সব কি? খুব ভয় লাগছে। চলো, এই গ্রাম থেকে আমরা শিগগিরই বেরিয়ে চলি। তুমি আমাদের সাথে চলো। দাদা ঠাকুর বলে উঠলেন, আরে এই গ্রাম থেকে শুধু আমার প্রাণই আমাকে নিয়ে যেতে পারে। সারা জীবন আমি এই গ্রামেই থাকবো, এই গ্রামেরই সেবা করব, অন্য কোথাও যাব না। কিন্তু এখন এই গ্রামের বড় বিপদ। এই গ্রামে অনেক প্রেতাত্মা আর পিশাচেরা ঘুরে বেড়াচ্ছে। তোমরা আজকে এখানে থেকো না। আমার বাড়ির সামনে গোপান্নার বাড়ি আছে, তোমরা সেখানে গিয়ে তার বাড়িতে থাকো। আর বাড়ি থেকে একদম বেরিও না যেন। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ একদম বেরোবে না। গ্রামবাসীদের জীবন খুবই বিপদে আছে, তোমাদেরও বিপদ ঘটতে পারে। এই জন্য যা বলছি তাই করো, একদম কোনো প্রশ্ন করবে না। চুপচাপ ঘরের ভেতরে বসবে। বাড়িতে যাওয়ার সময় সেই বড় বড় পায়ের ছাপের ওপরে যেন নিজের পা ফেলো না। প্রচন্ড বিপদ ঘটতে পারে, তোমাদের প্রাণেরও বিপদ ঘটতে পারে। তাই যা বলছি তাই করো, যেরকম বলছি সেরকমই চলো। এসব কথা শুনে রাঙ্গাইয়া আর দিমাইয়া বলতে লাগলো, ঠিক আছে দাদু, তুমি যা বলবে তাই করব। যেখানে থাকতে বলবে সেখানেই থাকবো। কিন্তু আমাদের খুব ভয় করছে। আমরা এই গ্রামে যখন থেকে এসেছি তখন থেকেই খুব আজব আজব ঘটনা ঘটে চলেছে। আমাদের খুব ভয় লাগছে। তুমি আমাদের সাথে এসো। আর রাঙ্গাইয়া বলল, তুমি যা বলছো আমরা তাই করছি, কিন্তু আমার একটা সন্দেহ আছে। তোমার সাথে তোমার নাতনি ছিল, সে এখন কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। গ্রামের কোনো লোকই তোমাদের ব্যাপারে ঠিক করে বলতে পারছে না, না তোমাদের ব্যাপারে না তোমার নাতনির ব্যাপারে। কি ব্যাপার? সে কোথায় গেল? সে এখন কোথায় আছে? বলুন দাদু, বলুন। দাদা ঠাকুর তখন বললেন যে আমি কোনো কথার উত্তর দেব না, যা বলছি তাই করো, কিন্তু এখন এখান থেকে শিগগিরই চলে যাও। আর তোমাদেরকে যা বলেছি সেটাই করো। এইখান থেকে একদম কোনো কথা না বলে সিধে ঘরের দিকে রওনা দাও। কোনো কথার উত্তর না পেলে রাঙ্গাইয়া আর দিমাইয়া দাদা ঠাকুরের কথা মতন গ্রামের দিকে রওনা হলো।